গাজায় যে নিরপরাধ মানুষের উপর যে বর্বরচিতভাবে আগ্রাসন চালাচ্ছে, যে নিপীড়ন নির্যাতন হচ্ছে, তাদেরকে রক্ষা করা আমাদের জন্য দায়িত্ব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দৈনিক ইনকিলাব ডিজিটালের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে ইরান একটি অন্যতম আলোচিত একটি রাষ্ট্র। শুধু যে বর্তমানে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কারণে নয়, সাংস্কৃতিকভাবে ইরান প্রায় 10,000 বছরের প্রাচীন সংস্কৃতি এবং সভ্যতার দেশ। বিশ্বের সবচেয়ে প্রাচীন সংস্কৃতি এবং সভ্যতার দেশ একটি, সেটি হলো ইরান। বিশ্বের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতিতে আমরা যে সমস্ত নামগুলো সারা বিশ্ব শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাদের বেশিরভাগই বা অনেকেই এসেছেন ইরান থেকে। বাংলা ভাষা, সংস্কৃতি, সাহিত্য ইরানি ভাষা, ইরানি কালচার দ্বারা ব্যাপকভাবে সমৃদ্ধ হয়েছে। আপনারা জানেন বাংলা ভাষায় প্রায় 10,000-এর মতো শব্দ ফার্সি ভাষা থেকে অ্যাডপ্ট করা হয়েছে এবং বাংলা ভাষা শ্রুতিমধুর করার ক্ষেত্রে এবং বাংলা ভাষা বাংলা ভাষা থেকে সাংস্কৃতিক সংস্কৃতের আধিপত্য ঝেঁটিয়ে বিদায় করে সেখানে একটা ইসলামিক রূপ দেওয়ার ক্ষেত্রে ইরানি শব্দগুলো একটি দারুণ ভূমিকা রেখেছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমেদ এবং আল মাহমুদের মতো প্রমুখ কবি, তারা প্রচুর পরিমাণে তাদের সাহিত্য, সংস্কৃতি এবং সঙ্গীতে ফার্সি ভাষা ব্যবহার করে সেগুলো বাংলা ভাষার মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে জনপ্রিয় করেছেন। আমাদের দৈনন্দিন সংস্কৃতিতে এই ফার্সি এবং ইরানি সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে। এই প্রভাব, এই সামগ্রিক প্রেক্ষাপটে আজকে দৈনিক ইনকিলাবে আমাদের অতিথি হয়ে এসেছেন ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারের কালচারাল কাউন্সিলর মিস্টার ডক্টর মাহাদি মৌলাই অরণি। মিস্টার মাহাদি মৌলাই অরণি, ওয়েলকাম টু আওয়ার শো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ডেইলি ইনকিলাব। বিসমিল্লাহির রহমানির আলাইকুম। রহিম। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই সুন্দর একটি চমৎকার একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইনকিলাবের সকল কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকবৃন্দকে। মিস্টার Mahdi, Iran is very familiar to Bangladesh. ইরান বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটা দেশ। আমাদের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাসে ইরান এবং ফার্সি ভাষা, ইরানি সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে। কিন্তু ইরানের ভাষা, সাহিত্য, সংস্কৃতি বা সে দেশের মানুষের কাছে বাংলাদেশ কতটা পরিচিত? ইরানের সভ্যতা, সংস্কৃতি এদেশে বেশ পরিচিত। তবে সেই তুলনায় বাংলাদেশের যেভাবে ইরানি সংস্কৃতি বা সাহিত্য যেভাবে পরিচিত, ইরানে সেরকম পরিচিত নয়। একসময় ছিল যে বেশ বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে দেশের মানুষ অনেকটা জানতো। এটা হলে ইরানের ইসলামী বিপ্লবের পরপরই বাংলাদেশ থেকে অসংখ্য ডাক্তার ইরানে গিয়েছে এবং সেখানে তাদের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ইরানিরা আমরা অনেক কিছু জানতে পেরেছি। কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে ওই ডাক্তার তারা ফিরে এসেছে এবং ইরানের চিকিৎসা ব্যবস্থা আরও দিন দিন উন্নতির দিকে যাওয়ার কারণে এখন আমরাই চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ। আমাদের ডাক্তাররা আমাদের প্রয়োজনীয় চিকিৎসা আমাদের ডাক্তারদের মাধ্যমেই হচ্ছে, যে কারণে এটা কমে আসছে। তবে আমরা মনে করি যে আমাদের যে দুই দেশের মধ্যে যে যোগাযোগ, আমাদের যে ঐতিহাসিক দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, সেই চিন্তা থেকে আমি মনে করি যে আমাদের মধ্যে যোগাযোগটা আরও বাড়ানো দরকার। এই ক্ষেত্রে মিডিয়া আমি মনে করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যাতে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ইরানে আরও বেশি করে তুলে ধরতে পারে, এর বাংলাদেশকে আরও ভালোভাবে পরিচিত করতে পারে। আপনি সঠিকভাবে বলেছেন যে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের মিডিয়াতে ইরানকে যেভাবে প্রজেকশন করা হয় বিভিন্ন বিষয়ে, শুধু যুদ্ধ বা এই যে সাম্প্রতিক যে মানে বৈশ্বিক অস্থিরতা বা যা এগুলোর কারণে না, ইরানি সভ্যতা, সংস্কৃতি, ইরানি পর্যটন, সার্বিকভাবে বাংলাদেশের মিডিয়াতে ইরানকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। কিন্তু ইরানি মিডিয়ায় বাংলাদেশ সেভাবে স্থান পায় না। তো
তো এক্ষেত্রে ইরান কালচার সেন্টার এবং আপনি কি ধরনের ভূমিকা রাখতে পারেন যাতে ইরানি মিডিয়াতে আরো বেশি বাংলাদেশ স্থান পায় এবং ইরানের মানুষ বাংলাদেশ সম্পর্কে জানতে পারে? ببینید این موضوع که اشاره کردید কি বলেছেন যে এই যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং বাংলাদেশের কে ইরানের জনগণের মাঝে তুলে ধরার ক্ষেত্রে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা দুই দেশের ক্ষেত্রেই আমি মনে করি যে মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদিও বাংলাদেশে ইরানকে তুলে ধরার ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়া একটা ভূমিকা পালন করছে, যেটা ইরানে সেই তুলনায় কম দেখা যায়। এক্ষেত্রে আমি মনে করি যে আমরা আমি ঢাকাস্থ ইরান কালচারাল কাউন্সিলর কালচারাল সেন্টারের পক্ষ থেকে উনি সহযোগিতা করবেন যাতে দুই দেশের মধ্যে মিডিয়ার যোগাযোগ, যাতে ইরানে অনেক বার্তা সংস্থা রয়েছে, যে সব বার্তা সংস্থার সাথে বাংলাদেশের মিডিয়াগুলো ওই রকম যোগাযোগ নেই, এমনকি অনেক মিডিয়া পরিচিতিও নাই বাংলাদেশে। কাজেই আমি মনে করি যে দুই দেশের মিডিয়াগুলোর সাথে যদি যোগাযোগ আরও বৃদ্ধি করা যায়, সবগুলো বার্তা সংস্থাগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি করা যায়, তাহলে উভয় দেশের কে তুলে ধরার ক্ষেত্রে মিডিয়া আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। দ্বিতীয় যে দিকটা, সেটা আমি মনে করি যে ইরানে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের পক্ষ থেকে সে দূতাবাসের যে কালচারাল উইং রয়েছে, তারা যদি বাংলাদেশকে তুলে ধরার জন্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তারা তুলে ধরার জন্য ইরানের মিডিয়াগুলোতে তারা সেগুলো দেয় এবং তাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমার মনে হয় যে ইরানে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে এটাও আরেকটা ভূমিকা পালন করবে। ধন্যবাদ, খুব সুন্দর জবাব দিয়েছেন। ধন্যবাদ, খুব সুন্দর জবাব দিয়েছেন। আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো আমরা যখন বাংলাদেশে ইরান নিয়ে আলোচনা করি, বিশেষ করে কালচার, হিস্ট্রি, ট্র্যাডিশন, লিটারেচার, প্রধানত আমরা ইরানের সেই মানে প্রাচীনকাল বা মধ্যযুগ বা আরও বিখ্যাত কবি সাহিত্যিক, তাদের মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে যাই। এবং এখানেও ইরান কালচার সেন্টার যখন এই সাহিত্য সংস্কৃতি এগুলো নিয়ে কথা বলে, তখন ওই বিখ্যাত কবি সাহিত্যিকদের বিষয়গুলো নিয়েই বেশি আসে। কিন্তু আধুনিক ইরানে আধুনিক কবিরা, আধুনিক সাহিত্যিকরা, আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, আধুনিক শিল্পকলা, সংস্কৃতি এবং সিনেমা, মুভি, মিউজিক, এটার ব্যাপারে আমরা জানছি না। এই ব্যাপারে অর্থাৎ মডার্ন এই যে ইরানের যে লিটারেচার, কালচার, মুভি, এই বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে আমি মনে করি ইরান কালচার সেন্টার একটা বড় ভূমিকা রাখতে পারে, কিন্তু সেটা আমরা ঠিক ওইভাবে পাচ্ছি না। এ ব্যাপারে আপনাদের মানে কি ধরনের ভূমিকা হতে পারে? نکته خیلی دقیقی رو আপনি ঠিকই বলেছেন যে ইরানের কথা উঠলেই ইরানের প্রাচীন সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের কথাটাই বেশি আসে। কিন্তু ইরানের যে বর্তমান সময়ের যে সাহিত্যের, যে আধুনিক সাহিত্য বা বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, চলচ্চিত্র, চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রে যে ইরান অভাবনীয় সাফল্য অর্জন করেছে, ব্যাপক অগ্রগতি অর্জন করেছে, সেই বিষয়গুলো খুব কমই আসে মিডিয়াগুলোতে। আমি মনে করি যে এইগুলো তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনি জানেন যে পৃথিবীতে এই যে মিডিয়ার যে একটা প্রভাব রয়েছে, এবং পশ্চিমা মিডিয়াগুলো তারা আসলে ইসলামী দেশগুলোর ভালো দিকগুলো, উন্নয়ন, অগ্রগতি বা তাদের পজিটিভ, ইতিবাচক চিত্রগুলো তারা তুলে ধরতে চায় না। তারা সবসময় এই ইসলামী দেশগুলোর নেতিবাচক যে বিষয়গুলো সেগুলোকে তারা বেশি তুলে ধরে, এবং বস্তুনিষ্ঠ খবর বা তথ্য সঠিকভাবে আপনারা তাদের মিডিয়ার মাধ্যমে খুব কমই পাবেন। আমি মনে করি যে বাংলাদেশের ইনকিলাব একটা জনপ্রিয় একটি পত্রিকা, এবং এই পত্রিকার মাধ্যমে ইসলামের যে প্রচার আমরা জানি যে শুরু থেকেই যেভাবে প্রচার করে আসছে এবং ইসলামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরে আসছে, আমি মনে করি যে ইনকিলাবের মতো বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, তারা যদি এক্ষেত্রে ভূমিকা রাখে, যে ইরানের
যে বর্তমান সময়ের যে বিভিন্ন ক্ষেত্রে ইরানের চিকিৎসা, আপনি জানেন যে চিকিৎসা বিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞানে ইরান ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ইরানি চলচ্চিত্র সারা বিশ্বে সমাদৃত। ইরানের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সকল ক্ষেত্রে ইরান ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এটা যদি আপনারা এই গণমাধ্যমের, আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন, তাহলে মানুষ জানতে পারবে। এই ক্ষেত্রে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। چون مردم জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনি সঠিক বলেছেন, কিন্তু আমরা ইরান সম্পর্কে যে তথ্যগুলো পাই মূলত দুটো সূত্র থেকে, ওয়েস্টার্ন মিডিয়া অ্যান্ড পার্টস টুডে বাংলা ভার্সন। তো বাট পার্টস টুডে ইজ ভেরি লিমিটেড এডিশন, লিমিটেড ইনফরমেশন। সো আমরা যখন পশ্চিমা মিডিয়া থেকে ইনফরমেশনগুলো পিক করি, সেগুলো বেসিক্যালি ইরান বিরোধী একটা নেগেটিভ প্রপাগান্ডা। সো এই জায়গাটাতে কিন্তু আমাদের তথ্য পাওয়ার একটা বাংলাদেশি মিডিয়া তথ্য পাওয়ার একটা সমস্যা আমাদের রয়েছে। দ্বিতীয়ত, আমরা একটা সময় দেখতাম যে ইরানি কালচার সেন্টার এখানে ফিল্ম অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল করত। এর মধ্য দিয়ে এখানে পোয়েট টু পোয়েট, অ্যাক্টর টু অ্যাক্টর, প্রডিউসার টু প্রডিউসার, ডিরেক্টর টু ডিরেক্টর, আর্টিস্ট টু আর্টিস্ট রিলেশন তৈরি হতো। বাট এখন আমরা সেই জায়গাটাতে তৈরি করতে পারছি না। ফলে আমাদের নির্মাতারা এবং আমাদের দেশের অনেক টিভি চ্যানেলগুলোতে, অনেক সিনেমা হলগুলোতে ইরানি মুভি ডাব হয়ে এখানে প্রদর্শিত হতো। বাট এখন সেটা হচ্ছে না। ফলে আধুনিক ইরান সম্পর্কে যেমন আমরা জানতে পারছি না, আমাদের দেশের যারা এই ধরনের কবি, সাহিত্যিক, শিল্পী, মুভি মেকার, অ্যাক্ট্রেস, তারা ইরানি কবি, সাহিত্য, তাদের সাহিত্যিক সম্পর্কে জানতে পারছে না, তাদের সৃষ্টি সম্পর্কেও জানতে পারছে না। এ ব্যাপারে ইরান কালচারাল সেন্টারের বিরাট ভূমিকা রাখার সুযোগ আছে। এটা আপনি কিভাবে দেখেন? خیلی ممنونم از این پیشنهاد و نظری که دلسوزانه دارن. আপনি ঠিকই বলেছেন যে এই ইরানের যে বর্তমান যে আধুনিক যে ইরান কে তুলে ধরার জন্য ইরানের শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা বিভিন্ন ক্ষেত্রে ইরানের যে অগ্রগতি, সেটা তুলে ধরার জন্য বেশ কিছু ওয়ে আপনি বলেছেন। যেমন একসময় বাংলাদেশে চলচ্চিত্র এবং মিউজিক ফেস্টিভ্যাল হতো। আমরা এই ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আমরা আবার এই সকল ফেস্টিভ্যালগুলো এবং আরও কিছু নতুন নতুন উদ্যোগ আমরা নিচ্ছি, যাতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান হয় এবং আধুনিক ইরানকে যাতে দেশের মানুষের কাছে তুলে ধরা যায়। সেজন্য আমি প্রথমেই আপনাকে একটা খবর দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা খুব শীঘ্রই কান্দে ফার্সি ফেস্টিভ্যাল, অর্থাৎ যে ইরানের যে মিষ্টি ভাষা ফার্সি সাহিত্যের উপরে একটা উৎসব, ফেস্টিভ্যাল হতে যাচ্ছে। এটা আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি বছরই এই উৎসবটা হবে এবং এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন কবি, সাহিত্যিক এবং ইরানের ফার্সি কবি, সাহিত্যিক এবং এই সাহিত্য নিয়ে যারা কাজ করে সাহিত্য প্রেমিকরা সেখানে অংশ নিতে পারবে এবং বাংলাদেশের গণমাধ্যম তারাও এখান থেকে ইরানের আধুনিক সাহিত্য সম্পর্কে জানতে পারবে। একইভাবে আমরা ইরানের চলচ্চিত্র উৎসব আমরা করতে চাচ্ছি, যে এক সপ্তাহব্যাপী আমরা ফিল্ম ফেস্টিভ্যাল করব এবং শুধু একটা ফেস্টিভ্যালের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকবে না। আপনি জানেন যে ইরানি চলচ্চিত্র বিশ্বব্যাপী সমাদৃত। তো এইটাকে যাতে মানে কন্টিনিউ মানুষ ইরানি চলচ্চিত্র দেখতে পারে, ইরান চলচ্চিত্র সম্পর্কে জানতে পারে, এজন্য আমরা ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি বাংলাদেশের সিনেমা হলগুলোতে যাতে ইরানি চলচ্চিত্র দেখানো যায় সে চেষ্টাও আমাদের চলছে। একই সাথে বাংলাদেশের টেলিভিশনগুলোতে যাতে নিয়মিতভাবে ইরানি ফিল্ম এবং সিরিয়াল দেখাতে পারে সেজন্য আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর সাথে যোগাযোগ চলছে। একই সাথে আমি এই চলচ্চিত্র সম্পর্কে আপনাকে দুটি কথা বলতে চাই। যে আপনি জানেন যে ইরানি চলচ্চিত্রের দুটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। একটি হলো গুণগত মান। ইরান
যে ফিল্মগুলো তৈরি করে এর গুণগত মানের দিক থেকে বিশ্বসেরা বিশ্বমানের চলচ্চিত্র ইরান নির্মাণ করে থাকে। এবং আরেকটি যে দিক হলো সারা বিশ্বে যে বর্তমান সময়ে শালীন চলচ্চিত্র পাওয়াটা খুবই দুরূহ ব্যাপার। বিশেষ করে মুসলিম দেশগুলোতে যে যে মানুষগুলো যে শালীন একটা চলচ্চিত্রের একটা আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষার কথা চিন্তা করে ইরান এই চলচ্চিত্রের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছে। এবং যে ফিল্মগুলো এদেশের মানুষ পরিবারের সবাইকে, সব সদস্যদেরকে নিয়ে একসাথে যেন দেখতে পারে এবং আকর্ষণীয় হয়, সেই বিষয়গুলো চিন্তায় মাথায় রেখেই কিন্তু ইরানি চলচ্চিত্র তৈরি করে। আমরা আশা করছি খুব শীঘ্রই আপনার বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে ইরানি চলচ্চিত্র এবং সিরিয়াল দেখতে পারবেন। সিনেমা হলগুলোতেও আশা করছি যাতে এটা হয়, সেটা আমাদের চেষ্টা চলছে। একই সাথে আমাদের ফিল্ম উৎসব চলবে। আমাদের আরেকটি যে উদ্যোগ রয়েছে সেটা হলো যে মিডিয়া, গণমাধ্যম একটা দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য বা বিভিন্ন ক্ষেত্রে যে ইরানের অগ্রগতি, এগুলো তুলে ধরার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। কাজেই আপনি যে বলছিলেন যে আমাদের সোর্স কম থাকার কারণে ইরানকে যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে, সেই বিষয়টি চিন্তা করেই আমরা ইরানের যে বার্তা সংস্থাগুলো রয়েছে, গণমাধ্যম রয়েছে, সেই গণমাধ্যমগুলোর সাথে বাংলাদেশের গণমাধ্যমগুলোর একটা যোগাযোগ তৈরি করার আমরা চেষ্টা করছি, যাতে আপনারা ইরানে অনেকগুলো গণমাধ্যম রয়েছে, অনেক বার্তা সংস্থা রয়েছে, যারা বেশ কয়েকটি ভাষায় সংবাদ প্রচার করে থাকে। বিশেষ করে অনেক ইংরেজি ভাষাও তাদের সংবাদ রয়েছে। আপনারা সরাসরি ওই বার্তা সংস্থাগুলো থেকে, গণমাধ্যম, ওই সংবাদ মাধ্যমগুলো থেকে প্রতি মুহূর্তে আপনারা আপডেট নিউজ নিতে পারবেন। একই সাথে আমরা বাংলাদেশের যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা রয়েছে, সেই বার্তা সংস্থার সাথে ইরানের যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা, এই দুইটার সাথে যদি কোনো একটা সমঝোতা স্মারক সই করা যায়, এবং এটা নিয়েও আমরা কাজ করছি, যাতে আপনারা সরাসরি আপনাদের বার্তা সংস্থা থেকে ইরানের সর্বশেষ তথ্য এবং খবর আপনারা সংগ্রহ করতে পারেন, সে বিষয়েও আমরা কাজ করছি। আপনি বলছিলেন যে ইরানের নিউজগুলো এখন বর্তমানে বিশ্বের অনেক ভাষায় নিউজ প্রচার করছে। আপনি জানেন বাংলা ভাষা বিশ্বের এখন 7ম বৃহত্তম ভাষা এবং বিশ্বের 40 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তো ইরানি এই গণমাধ্যমগুলো বাংলা ভাষায় তাদের যে অনলাইন, স্পেশালি অনলাইন নিউজ পোর্টালগুলো বাংলা ভার্সন বা বাংলা ভাষায় নিউজ প্রচারের কোনো উদ্যোগ নিতে পারে কিনা? আপনি ঠিকই বলেছেন যে এই যে ইরানের যে বিভিন্ন বার্তা সংস্থা রয়েছে বিভিন্ন ভাষায়, সেখান থেকে তথ্য সংগ্রহ করে প্রচার করা যতটা সহজ, তার চেয়ে বেশি সহজ হতো বা আরও প্রভাব বিস্তার করতো যদি এটা সরাসরি বাংলায় কোনো মিডিয়া থাকতো, যে তাৎক্ষণিক আপনারা ইরানের খবরাখবর এবং সর্বশেষ তথ্য আপনারা সংগ্রহ করতে পারতেন। এই কথা চিন্তা করেই আমরা এরই মধ্যে ইরানের যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সাথে আমরা কথা বলেছি এবং আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। আমরা আশা করি খুব শীঘ্রই বাংলা ভাষাতেও ইরানি বার্তা সংস্থা ইরনার একটা ভার্সন থাকবে, যাতে আপনারা ইরানের সর্বশেষ তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন। বিশেষ করে সম্প্রতি যে যুদ্ধের খবর, আমরা জানি যে বাংলাদেশের মিডিয়া, ইনকিলাব সহ সব মিডিয়াগুলোতে অনেক ফলাও করে ইরানের পক্ষে এবং সঠিক বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের চেষ্টা করেছে। যদি এই ক্ষেত্রে আমাদের সরাসরি বাংলায় ভার্সন একটা থাকতো, তাহলে হয়তো আপনারা খুব দ্রুত এবং একেবারে সঠিক চিত্রটা, ইরানের যে বাস্তব যে চিত্রগুলো আপনারা পেতেন। এতে হতো আপনাদের জন্য সুবিধা হতো, বাংলাদেশের মানুষ, সর্বস্তরের মানুষ খুব সহজে ইরানের সম্পর্কে আরও বেশি তথ্য এবং সঠিক, বাস্তব এবং নিরপেক্ষ বস্তুনিষ্ঠ তথ্য পেত।